আজ আমি নেটফ্লিক্সের সেক্টর 36 মুভিটি এক্সপ্লেন করব। এটি একটি ক্রাইম থ্রিলার মুভি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মুভির শুরুতেই বলা হয়েছে এটি একটি ট্রু ইনসিডেন্টের ওপর ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। যারা মানসিক দিক থেকে দুর্বল তাদের আমি রিকোয়েস্ট করব এই মুভিটি না দেখতে বা এর এক্সপ্লেনেশন না দেখতে, কারণ এই মুভিটি এতই ব্রুটালি দেখানো হয়েছে যে নিজেরাই বারবার দেখে আতঙ্কিত হয়েছি। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে আমরা প্রেম নামের একজন লোককে দেখি যে সব বনেগা করোড়পতি নামে একটি প্রোগ্রাম দেখছিল, যেখানে কন্টেস্টেন্ট ভুল উত্তর দেওয়ায় ও ভীষণ রেগে যায় আর বলতে থাকে কিচ্ছু জানে না। এরপর তার মোবাইলে একটি ফোন আসে, যা ধরার সময় আমরা দেখতে পাই সে একটু আগেই ডিনার শেষ করেছে, যার পাতে তখনও মাংসের হাড় রয়েছে, যে হাড়গুলো আকারের তুলনায় অনেকটা বড়। আসলে সে তার বউয়ের সাথে কথা বলছিল আর বলছিল কিছুদিনের মধ্যেই এখানে কাজ শেষ করে ও ওখানে যাবে। সে এ মাসের টাকা পাঠিয়ে দিয়েছে আর জানায় তার কিছু কাজ বাকি আছে, পরে সে ফোন করবে। এরপর আমরা সেই নারকীয় দৃশ্য দেখি যেখানে দেখানো হয় প্রেম নামের লোকটি কিছু ছুরি কাছি নিয়ে ছাদের ওপরে যায়, টেপ রেকর্ডারে একটা গান লাগায় আর নিজের মধ্যে নাচতে নাচতেই ওপরে বাথরুমে পৌঁছে যায়, যেখানে দেখি প্রথম থেকে স্কুল ড্রেস পরা একটি বাচ্চা মেয়ে রয়েছে যে আনকনসিয়াস অবস্থায় রয়েছে। ওর কাছে গিয়ে ওর দিকে তাকিয়ে থাকে, তারপর ছুরি দিয়ে কাটতে শুরু করে। আমাদের সরাসরি তো দেখায় না, কিন্তু দূর থেকে দেখতে পায় আর আওয়াজও আসতে থাকে যে কোনো কিছু টুকরো করছে আর ঘন লাল রক্ত বয়ে যাচ্ছে বাথরুমের ওপর দিয়ে, যা দেখে আমি প্রথমে শিউরে উঠেছিলাম। এর পরের সিনে আমরা একজন এসআইকে দেখি যার নাম রামচরণ পান্ডে হয়, যে বাড়িতে পুজো করছিল। তখন তার বাড়িতে রয়েছে তার বউ আর একটি বাচ্চা মেয়ে। পুজো শেষ করে রামচরণ টিফিন খেয়ে মেয়েকে স্কুলে ছেড়ে নিজের পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে ঢুকতেই দেখি একটা বোর্ডে অনেকগুলো মিসিং ছেলে মেয়েদের ছবি রয়েছে, যা দেখে বুঝতে পারি ওই এলাকায় হয়তো অনেক ছেলে মেয়েই হারিয়ে গেছে। প্রথমে লোকটিকে দেখে ভীষণ সৎ মনে হলেও আসলে লোকটি ঘুষখোর। এই ঘুষ নেওয়ার পেছনে নিজেই একটি যুক্তি সাজিয়ে বলে মানুষের চলতে গেলে একটা সিস্টেমের মধ্যে থাকতে হয়, সিস্টেম থেকে বাইরে বেরোলেই তাকে দাগিয়ে দেওয়া হবে, হয় তার জীবন যাবে, না হয় এমন একটা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে যেখান থেকে বেরোনো যাবে না। তাই সে পুলিশের ওই ঘুষ খাওয়া সিস্টেমের মধ্যেই নিজেকে জড়িয়ে রাখতে চায়, ওই সিস্টেম থেকেও নিজেকে বের করতে চায় না। এরপর পুলিশ স্টেশনে একজন বাবাকে দেখি যার মেয়ে স্কুলে যেতে গিয়ে স্কুল বাসে যাওয়ার আগেই নিরুদ্দেশ হয়ে গেছে, যার পরনে ছিল স্কুল ড্রেস। এর অনেকদিন আগেই কমপ্লেন করা হয়েছে, কিন্তু এফআইআর রেজিস্টার করা হয়নি, যে কারণে ওর বাবা বারবার কাঁদতে কাঁদতে বলতে থাকে আজ আমার মেয়ের জন্মদিন, ও বরাবরই স্কুলে ফার্স্ট হয়, এবারে ও ফার্স্ট হলে ওকে টিভি কিনে দেওয়ার কথা ছিল, আপনি প্লিজ অ্যাটলিস্ট আজকে ওর এফআইআরটা রেজিস্টার করুন। যা শুনে রামচরণ বলে এরপর কি আমাদেরকে ডিউটি শেখাবেন আপনি? আমরা জানি কখন কি করতে হয়। এর আগেও তো রাজীব কলোনি থেকে অনেক বাচ্চা নিরুদ্দেশ হয়ে গেছে, আপনার কি উচিত ছিল না নিজের মেয়েকে দেখে রাখা? আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়েকে খুঁজে দেওয়ার। এইভাবে এফআইআর রেজিস্টার আমরা করতে পারি না, আমাদের ওপরও প্রেশার আছে। আপনি এক কাজ করুন, আপনার কাছে মেয়ের ফটো আছে তো, ওই বোর্ডে লাগিয়ে দিয়ে যান, আমরা বাইরেও সার্কুলেট করে দেবো। যত তাড়াতাড়ি পারবো মেয়েকে আপনার খুঁজে দেবো। এখন আপনি আসতে পারেন। আর যাওয়ার আগে বাবার হাতে কিছুটা টাকা তুলে দেয় আর বলে যান মেয়ের বার্থডে সেলিব্রেশন করুন। লোকটি তারপর ওখান থেকে টাকা নিয়ে বেরিয়ে চলে যায়। এর পরের সিনে আমরা রাজীব কলোনি দেখি, যেখানে খুবই অপরিষ্কার হয়। আসলে ওটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের আর কিছু রিফিউজিদের থাকার জন্য ক্যাম্প করা হয়েছিল, যে কারণে ওদের বাড়িঘরগুলোর অবস্থাও খুব খারাপ আর ওখানে পরিষ্কারও খুব একটা করা হয় না। আর পাশেই ছিল সেক্টর 36 নামে একটি বড় লোকদের কলোনি, যেখানে প্রত্যেকটা বাড়ির নোংরা এসে রাজীব কলোনির নর্দমাতে পড়তো, যে নর্দমাটা কোনোদিনও পরিষ্কার করা হয় না। যে বাচ্চাগুলি ক্রিকেট খেলছিল তাদের বল এসে ওই নর্দমায় গিয়ে পড়ে। আলী নামের একটি ছেলেকে বলা হয় তুই বলটা গিয়ে তুলে নিয়ে আয়। আলী যখন ওই নর্দমা থেকে বল তুলতে যায় একটা হাত বেরিয়ে আসে, দেখেই মনে হয় মানুষের হাত। এরপর যখন পুলিশ গিয়ে ওখানে পৌঁছয়, ওই হাত দেখে দুজন কনস্টেবলের মধ্যে ঝগড়া লেগে যায়। একজন বলে এটা বাঁদরের হাত, অন্যজন বলে না এটা হনুমানের হাত। সবকিছু জানা সত্ত্বেও ইন্সপেক্টর পান্ডে 100 টাকার নোট বের করে ওই বাচ্চাটির হাতে দিয়ে বলে তুমি অনেক বীরত্বের কাজ করেছো, তুমি আমাদের অনেক হেল্প করেছো, এটা বাঁদর বা হনুমান যারই হাত হোক না কেন, তুমি হেল্প করার জন্য তোমাকে এই গিফটটা দিলাম, সবাই ওর জন্য তালি বাজাও। আর এই বলেই কেসটা এখানেই ক্লোজ করে দেয়। কোনো ফরেন্সিক ডিপার্টমেন্টের কাউকে ডাকা হয় না, এই নিয়ে কোনো কেসও হয় না। এইভাবেই ওরা এখানে কেস হ্যান্ডেল করে। রাজীব কলোনির উল্টো দিকে একটা বড় বাংলো মতো বাড়ির দিকে তাকিয়ে থাকে ইন্সপেক্টর পান্ডে, যা দেখে ওখানে কনস্টেবল বলে ওটি একটি বিজনেসম্যানের বাড়ি, যে এখানে থাকে না, হরিয়ানাতে থাকে, কখনো কখনো বিজনেস ট্রিপে এখানে আসে। উল্টো দিকে আমরা দেখি ওখানে আর কেউ না, প্রেমী ছিল, যা এদের কাণ্ড কারখানা দেখে মনে মনে হাসছিল। আর
আসলে ওই বাড়ির মালিক ওখানে থাকে না, যে কারণে প্রেম ওখানে মালিকের জামা কাপড় পরেই ওখানে বসে থাকে, টিভি দেখে আর ঘরের দেখাশোনা করে। এরপর আমরা রাতের বেলা আবার আলীকে দেখি, যে বাচ্চাটা বল তুলতে গেছিল, যাকে শাবাশি দিয়েছিল ইন্সপেক্টর রামচরণ, সেই আলী। তার বাবা রাতের বেলা যখন বাড়ি আসে ডিম আনতে ভুলে গিয়েছিল। তার মা বলে ডিম না আনলে রান্না করবো কি, তাই তার বাবা আলীর হাতে 100 টাকা দিয়ে বলে তুমি যাও গিয়ে ডিম কিনে নিয়ে আসো। আলী টাকা নিয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে যখন যেতে যায় তখন দেখে কম্বল ঢাকা দিয়ে একটা লোক ওকে ডাকছিল। কাছে গিয়ে দেখে সেটা আর কেউ না, প্রেমই ছিল। এরপর আলীর মুখে ক্লোরোফর্ম দিয়ে ওকে তুলে নিয়ে চলে যায় প্রেম। আলীকে তুলে নিয়ে আসে বসি সাহেবের ঘরে, যেখানে খাটের সাথে ওকে বেঁধে রাখা হয়। আলীর জ্ঞান আসার পর ও প্রেমকে বলতে থাকে আমাকে ছেড়ে দাও, আমার বাবার কাছে বন্দুক আছে, বাবা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। যা শুনে প্রেম হাসতে থাকে আর বলে তোর মতো বাচ্চার জন্য কেউ আমাকে মারবে না, তুই তো কোনো অফিসার ঘরের ছেলে না, তুই একটা রিফিউজি ক্যাম্পের ছেলে। কিছুদিন তোর মা বাবা কাঁদবে, তারপর আবার ভুলে যাবে, তোর বাবা তোর মায়ের ওপর উঠবে, আবার নতুন একটা আলী চলে আসবে, তোর জন্য কেউ ভাববে না। এরপরে তোকে আমি মেরে ফেলবো, তার আগে কিছুটা তোকে আদর করব। যা শুনে হাত খুলে দেওয়ার পর ছটপট করতে থাকে আলী, যার কারণে রেগে গিয়ে প্রেম ওকে দেওয়ালের দিকে ছুড়ে দেয় আর ওর মাথা দেওয়ালে লেগে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখি, যেখানে 1983 সালে চাম্বা নামের একটি গ্রামে একটি বাচ্চাকে খুব জড়সড় হয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পর তার মামা এসে তাকে খাবার দেয় আর বলে আমাকে এত রাগাস কেন তুই, নে যা দিয়েছি এবার খেয়ে নে, কালকে তোকে মাটন খাওয়াবো। আর ওকে এমন ভাবে স্পর্শ করছিল যে কারণে বাচ্চাটি খুব ভয় পেয়েছিল। আসলে ওই বাচ্চাটির মামার একটি মাটন শপ ছিল। পরের দিন মাটন বিক্রি করার পর যখন শাটার নামিয়ে দেয় তখন ওর মামা বলতে থাকে অনেক বিক্রি হয়ে গেছে, এরপর চল আমাকে খুশি কর। তারপরই বাচ্চাটির পেছন দিকে গিয়ে ছেলেটিকে মোলেস্ট করা শুরু করে, যে কারণে ছেলেটি থাকতে না পেরে ওর কাছে থাকা কষাইয়ের ছুরি দিয়ে ওর মামাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। এরপরে সিন আবার প্রেজেন্টে ব্যাক করে, যেখানে আমরা প্রেমকে দেখি যে রান্না করতে করতে ছোটা লালা নামে একজনের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর ওই ছোটা লালা ওর ঘরের সামনে আসে, দুজনে মিলে কিছু হাসি মজাক করতে থাকে, যেখানে ছোটা লালা বলে তুই এত টাকা নিয়ে কি করবি? প্রেম বলে এটা বেচে দিয়ে অনেক টাকা পাবো, টাকা নিয়ে বড় লোকরা যা করে আমিও তাই করব, মেয়েকে বড় স্কুলে ভর্তি করব, বউয়ের সাথে হানিমুনে যাব, আরো অনেক কিছু করব, অ্যাশ করব জীবনে। আসলে ছোট লালার কাছে প্রেম একটা বাক্স ফ্রিজ থেকে বের করে এনে দেয় বেচে দেওয়ার জন্য, ওটাতে কি থাকে দেখায় না। এরপরে ছোট লালা চলে গেলে প্রেম ঘরের ভেতর ঢুকে রক্ত পরিষ্কার করতে থাকে আর বডি পার্টস গুলোকে ছোট ছোট প্লাস্টিকে বেঁধে কিছুটা নর্দমায় ফেলে দেয় আর কিছুটা ওখানেই মাটি খুঁড়ে কবর দিয়ে দেয়। এরপরে আমরা বসি সাহেবকে দেখি, যে হরিয়ানার কর্নেলে থাকে। ওখানে বসি সাহেব ওর নাতনির কাপড় চেঞ্জ করছিল, যা দেখে ওর নাতনি খুব আপত্তি জানাচ্ছিল আর বলছিল না না তুমি করো না, আমার মাকে ডেকে দাও, মানে ওই বাচ্চাটারও মোলেস্ট করার চেষ্টা করছিল। ভাবতে পারো নিজেরই নাতনির মোলেস্ট করছে। কিছুক্ষণ পর ওই বাচ্চাটির দিদা আসে আর বলে ওর মা আজকে খুব ব্যস্ত আছে, ও কিছু করতে পারবে না, তুমি এখনো ওকে জামা পরাতে পারলে না। বসি সাহেব বলতে থাকে আমার কাছে ড্রেস চেঞ্জ করতেই চাইছে না। যা শুনে ওর দিদা বলে তুমি যাও, আমি ওকে ব্যবস্থা করে দিচ্ছি। আর মেয়েটিকে বলতে থাকে তুমি কেন তোমার দাদুকে এত জ্বালাচ্ছ, আসো আমি তোমার ড্রেস চেঞ্জ করে দিই। তারপরে ওরা রেডি হয়ে নিচে যায় আর বার্থডে সেলিব্রেট করতে থাকে। কিছুক্ষণ পর বসি সাহেবের কাছে একটা ফোন আসে, যেখানে কিছু দরকারি কথা বলছিল। তখন ওর পাশ দিয়ে একটা ভীষণ হট মহিলা যায়, যাকে দেখার পর ফোনেই ও বলতে থাকে আমি কাল সন্ধেবেলায় পৌঁছচ্ছি, তুমি চুমকিকে রেডি রেখো আমার জন্য। এরপরে আমরা চুমকিকে দেখি যে নিজে রেডি হচ্ছিল দুর্গাপুজোয় বেড়াতে যাওয়ার জন্য আর মা বাবার সাথে ফটো নিয়ে কিছু আলোচনা করছিল। কিছুক্ষণ পর তারা তিনজনে মিলে একটা দুর্গা প্যান্ডেলে যায় আর ওখানে দুর্গা আরতি চলছিল। মাঝখানে ফোন আসার কারণে চুমকি বেরিয়ে আসে। তারপরেই একটা সিনে দেখানো হয় ইন্সপেক্টর পান্ডে দশমীর দিনে তার দুজন কনস্টেবল নিয়ে রাবণ বধের স্টেজ পারফরমেন্স করছে। সে তার বউ বাচ্চা নিয়েই এসেছে এখানে প্রোগ্রাম করার জন্য। ও যখন ব্যাক স্টেজে থাকে মেকআপ করার জন্য, তখন ওখানে চুমকির বাবা আসে আর বলে 4 দিন তো হলো ইন্সপেক্টর সাহেব, এরপর তো আমার মেয়ের এফআইআরটা রেজিস্টার করুন। যেখানে পান্ডে বলতে থাকে আজ আমি দশেরার প্রোগ্রাম করতে এসেছি, তুমি এখানেও পৌঁছে গেছো, এটা কি কোনো পুলিশ চৌকি নাকি? এখন যাও, পরের দিন এসো। যা শুনে চুমকির বাবা বলে এই করে তো 4 দিন চলে গেল, আর যদি তোমার মেয়ের সাথে এটা হতো তখন বুঝতে পারতে কি হয়। যা শুনে আরো রেগে যায় পান্ডে, বলে তুমি আমার মেয়ের নাম নিলে কোন সাহসে, তোমার সাহস তো কম না। আমি কি তোমাকে বলেছিলাম মেয়ে জন্ম করতে? বলিনি, তুমি করেছো, এবার তোমার দায়িত্ব তোমার মেয়েকে খুঁজে বের করানো। এরপর চুমকির বাবা মিনতির সুরে বলতে থাকে ইন্সপেক্টর সাহেব ও বসি সাহেবের বাড়িতে গিয়েছিল, আপনি প্লিজ একবার বসি সাহেবের বাড়িতে খোঁজ করে দেখুন না। এরপর পান্ডে বলে যা করার কালকে হবে, এখন তুমি যাও আর আমার মেয়ের
নাম ভুলেও তোমার মুখে আনবে না, পারলে তুমি নিজে বাসি সাহেবের বাড়ি যাও আর ওকে খুঁজে বের করো। তারপর ওখান থেকে বেরিয়ে যায় আর নিজের প্রোগ্রাম শেষ করে। যখন প্রোগ্রাম শেষের পর ওর বউয়ের কাছে আসে আর রাগে গজগজ করতে থাকে চুমকির বাবার প্রতি, হঠাৎই ওর খেয়াল হয় ওর মেয়ে কোথায়। বউকে জিজ্ঞাসা করলে ওর বউ বলে এই তো বন্ধুদের সাথে খেলতে খেলতে শুশু গেল করতে। যা শুনে পান্ডেজি রেগে বলে তুমি জানো এখানে এত বাচ্চা দিনের পর দিন নিরুদ্দেশ হচ্ছে, তোমার মেয়েকে তুমি কিভাবে একা ছেড়ে দিলে? এই সময় আমরা প্রেমকে দেখি যে মুখে রাবণের মাস্ক লাগিয়ে শিকার খুঁজতে বেরিয়েছিল, আর তখনই দেখে একটা মেয়ে শুশু করছে আর ওখান থেকে ওকে তুলে নেয়, মানে ওই পান্ডেজির মেয়েকেই তোলে আর কি। এই সময় পান্ডেজি খুঁজতে খুঁজতে দেখে একজন কেউ ওর মেয়েকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে আর ওর পেছনে দৌড়তে থাকে। ওদেরকে দৌড়তে দেখে অ্যাম্বুলেন্সে থাকা ছোটে লালা অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে দেয়, যা সিগন্যাল ভেবে প্রেম ওই বাচ্চাটিকে মাটিতে ফেলে চলে যায়। পান্ডেজি ও দুজন কনস্টেবলকে আর বউকে বলে তোমরা একে নিয়ে হসপিটালে যাও, আমি দেখছি। ওরা ওই ছোটে লালার অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে পান্ডেজি প্রেমের পেছন পেছন দৌড়তে থাকে। প্রেমের মুখে যেহেতু মাস্ক লাগানো থাকে তাই ওর মুখ দেখতে পায় না। অনেকক্ষণ দৌড়ানোর পরেও পান্ডেজি প্রেমকে ধরতে পারে না, মাঝ রাস্তায় পড়ে যায়। প্রেম কোনোভাবে ওখান থেকে পালিয়ে বাসি সাহেবের ঘরে ঢুকে ও একটা সিডি বের করে আর ওটাকে প্যাক করে একজনকে ফোন করে বলে আমি এটাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কি আছে জানতে চেয়েও না, কিন্তু তুলে রেখো সাবধানে যেন কারোর হাতে না পড়ে। এরপর দেখি পান্ডেজি যেখানে পড়ে গিয়েছিল ওখানেই পাশের দেওয়ালে ওই নিরুদ্দেশ ছেলে মেয়েদের ছবি আটকানো আছে, যা দেখে ওর মনের মধ্যে গিল্টি আসতে থাকে। ভাবে এখানে তো আজ আমার মেয়েরও ছবি থাকার কথা ছিল, কিন্তু কোনো ক্রমে হয়তো বেঁচে গেছে। এরপর পান্ডেজি যখন হসপিটালে আসে তার মেয়ের কাছে ওর মেয়েকে ধরতে দেয় না তার বউ, বলতে থাকে তুমি নিজের মেয়েকেই বাঁচাতে পারো না, তুমি আবার কি পুলিশের দায়িত্ব নিয়ে বসে আছো অন্য মা বাবার মেয়েকে বাঁচাবে? আমি কিছুই জানি না, তুমি যেভাবেই হোক আমার মেয়ের গায়ে যে হাত দিয়েছে তাকে ধরে আনবে, তার আগে তুমি মেয়ের গায়ে হাত দেবে না। এরপর পান্ডেজিকে দেখি খুব ভেঙে পড়ে। আসলে কারণ নিজের সন্তান হারিয়ে গেলেই বুঝতে পারে। এর পরের সিনে দেখি বিশাল বড়লোক বাড়ির একজন মেয়ে কথা বলছিল ফোনে, তারই ছেলেকে তার ন্যানি দুধ খাওয়াচ্ছিল। যেভাবে খাওয়াচ্ছিল দেখে আমাদেরও ভালো লাগছিল না। তার মা কিছুক্ষণ পরে বলে তুমি কি কোনো গাড়িতে পেট্রোল ঢালছো নাকি? ওকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াও, এভাবে জোর করে গাঁতিও না। আর ওই ন্যানি ওকে আস্তে আস্তে খাওয়াতে থাকে। কিছুক্ষণ পর ওই বাচ্চাটি স্কুল বাস এলে বাচ্চাটি টাটা করতে করতে ওই স্কুল বাসের দিকে যেতে থাকে। তখনই পেছন দিক থেকে দুজন বাইকওয়ালা কালো হেলমেট লাগিয়ে নিয়ে ওই বাচ্চাটিকে তুলে নিয়ে চলে যায়। যেহেতু এটা একটি বিজনেসম্যানের বাড়ির ছেলে তাই পুলিশ মহলে একদম শোরগোল পড়ে যায়। ডিএসপির ইন্টারভিউ এর পর ইন্টারভিউ দিয়ে যায় মিডিয়াতে এসে। অন্যদিকে গরিব বাড়ির মেয়ে চুমকি হারিয়ে গিয়ে অনেক দিন হয়ে গেল, কেউ কারো কোনো খোঁজ দিতে পারছে না। এই সময় পান্ডেজি যায় বাসির বাড়িতে, যেখানে বাসি বসে বসে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছিল আর টিভি দেখছিল, যেখানে ডিএসপি তার ইন্টারভিউ দিচ্ছিল। বাসির বাড়িতে যাওয়ার সময় ওর বাড়ির দরজা খোলে ওদের বাড়ির চাকর প্রেম। সে তখন নর্মাল চাকরের গেটআপেই থাকে, একদম দেহাতি টাইপের। পান্ডেজি ওখানে পৌঁছে যখন বাসিকে চুমকির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বাসি সাহেব বলতে থাকে আমি আর ওই ডিএসপি আর হোম মিনিস্টারের ছেলে আমরা তিনজন একসাথে কলেজে পড়াশোনা করেছি, আমরা একদম ছোটবেলাকার বন্ধু। আমরা ওই সময় যে কি কি কাণ্ড করেছি তুমি ভাবতেই পারবে না। মানে পান্ডেজির কথার কোনো গুরুত্বই দিচ্ছিল না বাসি। আসলে পান্ডেজি জানতো এরা অনেক বড় লোক, ওর কথায় ওরা পাত্তা দেবেই বা কেন। এই সময় চুমকির বাবা এসে বলতে থাকে এই বাসি আমার মেয়েকে খেয়ে ফেলেছে, ওই মেরেছে আমার মেয়েকে, আমি জানি না, যেভাবেই হোক আমার মেয়েকে এনে দাও, এই আমার মেয়েকে রেপ করে ফেলে দিয়েছে। তখন বাসি বলতে থাকে তোমার লজ্জা করে না আমার কাছে এসে এত বড় বড় কথা বলো? তখন পান্ডেকে বলে ওর মেয়ের জন্য মাসে আমি 30,000 টাকা দিই, ওর মেয়েটা একটা প্রস্টিটিউট। যা শুনে পান্ডেজি অবাক হয়ে যায়, বলছে কি? তখন আমরা জানতে পারি আসলে ওই ওর মেয়ের দালাল ছিল, ওই ওর মেয়েকে দিয়ে ব্যবসা করাতো আর বসে বসে খেত। পান্ডেজি শুনে হতভম্ব হয়ে চুমকির বাবাকে মারতে থাকে আর বলে তুমি জানো বাবা হওয়ার মানে কি? তুমি আমার এখানে এসে চিৎকার করে কথা বলছো? তোমাকে যেন এই বাড়ির আশেপাশেও কোথাও না দেখি। তোমার মেয়েকে তো আমি খুঁজে বার করবই, সে মৃত হোক আর জীবিতই হোক, কিন্তু তুমি এখানে আর কোনোদিনও আসবে না বলে ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। আবার যখন পান্ডে বাসিকে চুমকির ব্যাপারে জিজ্ঞাসা করতে যাবে বাসি তখন ডিএসপি কে ফোন লাগিয়ে বলে এই পান্ডে আমাকে বিরক্ত করে মারছে। যা শোনার পর যখন পান্ডেজি পুলিশ স্টেশনে পৌঁছয় ওকে ডিএসপি ডেকে বলে তুমি আমাকে এই বড় কেসে সাহায্য না করে তুমি বাসির পিছনে লেগেছো। চুমকি নামের ওই প্রস্টিটিউটের ব্যাপারে তুমি যদি আবার বাসিকে বিরক্ত করো তাহলে তোমাকে আমি অফিসিয়ালি সাসপেন্ড করতে বাধ্য হব। আর তুমি তো এর আগে ভালো
ভালোই ছিলে। এখানে ভালো মানে কারাপ্টেড পুলিশ অফিসার, যে শুধু নিজের পদোন্নতির জন্য গরিব মানুষদের সাহায্য করবে না। বড়লোক কারো কিছু হলে তাদের তো সাহায্য করতেই হবে, মানে গরিবরা মানুষের মধ্যেই পড়ে না তাদের কাছে। অন্যদিকে পান্ডে থেমে থাকে না। চুমকির খোঁজ করার জন্য চুমকির বাবার কাছেও শুনেছিল যেদিন রাতের থেকে চুমকি নিখোঁজ হয় সেই দিন চুমকিকে একটা রিক্সাওয়ালা ছাড়তে গেছিল। আসলে ওর একটা পার্মানেন্ট রিক্সাওয়ালা ছিল, যে যেখানে ও ধান্দা করতে যেত সেখানেই পৌঁছে দিত। সেই রিক্সাওয়ালাকে পুলিশ স্টেশনে ডেকে জিজ্ঞাসাবাদ করলে ওই রিক্সাওয়ালা বলে, হ্যাঁ আমি চুমকিকে যেখানে ও যেত সেখানে নিয়ে যেতাম, আর ওই দিনও আমি বাসির ঘরে ওকে ছেড়ে দিয়ে তারপর নিয়ে স্টেশনে নিয়ে গেছিলাম। আসলে ওর কাছে একটা ফোন পাওয়া যায়, ছোট ফোন, যা প্রেম ওকে দিয়েছিল ফেলে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু ও রিক্সাওয়ালা ভাবছে একটা ফোনকে এইভাবে ফেলে দেবো, থাক আমার কাছেই থাক। যেই ফোনটা নেওয়ার পর রিক্সাওয়ালা বলতে শুরু করে, এই ফোনটা আমাকে প্রেমই দিয়েছিল, বলেছিল এই ফোনটা ফেলে দিতে আর বলতে যদি কেউ জিজ্ঞাসা করে চুমকিকে ওই দিন ওখান থেকে নিয়ে স্টেশনে ছেড়ে দিয়েছো। কিন্তু এই ফোনটার জন্যই ও ফেসে গেল। পান্ডেজির পুরো সন্দেহ এসে পড়লো ওই প্রেমের ওপর, আর পুরো ঘটনাটাও ডিএসপি কে গিয়ে জানায়। সব ঘটনা শুনে ডিএসপি বলে, তুমি আবার বাসির পিছনে লেগেছো। তুমি প্রথমে ওর চাকরের ওপর সন্দেহ করছো, এরপরেই গিয়ে দোষটা পড়বে বাসির ওপরে। এরপর পাশে থাকা কনস্টেবলকে বলে এর সাসপেনশন অর্ডার রেডি করো, আর পান্ডেকে বলে তুমি কিছুদিন রেস্ট নাও আর ভাবো তুমি সিস্টেমের এগেনস্টে যেতে চাও না সিস্টেমের সাথে গিয়ে তোমার পদোন্নতি করতে চাও। তারপরেই পান্ডেকে সাসপেন্ড করে দেওয়া হয় কিছুদিনের জন্য। যতদিন পান্ডে সাসপেন্ড ছিল ও পুরো নজর রেখেছিল প্রেমের ওপর। দেখে প্রেম ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে খুব ঘোলামেলা করে, আর ওদের বিশাল বন্ধুত্বও আছে। কি নিয়ে কথা বলে বুঝতে পারে না। একদিন ছাদের ওপর বসে ওই স্টেশনের কনস্টেবলের সাথে ড্রিঙ্ক করছিল। ওই কনস্টেবল বলতে থাকে, স্যার আপনার তো আর কিছুদিন পরে সাসপেনশন রিমুভ হয়ে যাবে, এরপর আপনি জয়েন করতে পারবেন। এর আগে তো আপনি ভালোই কাজ করছিলেন, কেন এইসব ছোটখাটো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন? তখন পান্ডে বলে, তুমি দেখেছিলে তো আমার মেয়ের সাথে কি হয়েছিল। আমি আর এই রকম ভালো কাজ করতে পারবো না। আমি এর মূলে যাব, কে এইসব কাজ করছে জানার জন্য। এই সময় পাঠক বলে, আগে যে ডিএসপি ছিল ওর তো ট্রান্সফার হয়ে গেছে, নতুন ডিএসপি আসছে, এবার অ্যাটলিস্ট আপনি নিজে ঠিক হয়ে যান। সেই সময় পান্ডে বলে, ওর ট্রান্সফার হয়ে যায়নি, ওর প্রমোশন হয়ে গেছে বড় লোকের একটা বাচ্চাকে খুঁজে দেওয়ার জন্য। তখনই ছাদ থেকে ওরা ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেখে, যা দেখে পাঠক বলতে শুরু করে, ওই দিন যদি এই অ্যাম্বুলেন্স ড্রাইভার না থাকতো তাহলে আপনার মেয়েকে বাঁচাতে পারতাম কিনা সন্দেহ। যা দেখে পান্ডে বুঝতে পারে এই অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে প্রেমে তো কিছু তো একটা সম্বন্ধ আছে। এরপর ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ওরই হসপিটাল থেকে কিডন্যাপ করে একটা শুনশান জায়গায় নিয়ে যায় আর খুব মারে। তখন জানতে পারে প্রেম ওইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিডন্যাপ করে ওদেরকে মেরে ওদের ইন্টারনাল বডি পার্টস গুলোকে বিক্রি করে দেয়। এরপর আমরা দেখি ওখানে নতুন ডিএসপি এসেছে, যার অলরেডি 8 বার ট্রান্সফার হয়ে গেছে নিজে সৎ থাকার জন্য। পান্ডে বাসির সমস্ত ফাইল নিয়ে গিয়ে ওই ডিএসপি কে দেখাতে থাকে, যা জানার পর সমস্ত ঘটনা আগের ডিএসপি তার বন্ধু বাসিকে জানিয়ে দেয়। ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কোথায় রাখা আছে গোপন ডেরা তা শুধুমাত্র পান্ডে আর ওই পাঠকই জানতো, যে কনস্টেবল ছিল। পুরানো ডিএসপি পাঠককে ফোন করে জানায়, তুমি যদি আমাকে জানাও ঠিকানা তাহলে তোমার প্রমোশন আমি করিয়ে দেব, তুমি কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। যে টোপ পাঠক গিলে নেয় আর ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের গোপন ডেরার হদিস দিয়ে দেয় ওই আগের ডিএসপি কে। যার পর বাসি কিছু ভাড়াটে গুন্ডাকে কাজে লাগিয়ে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ওকে লুকিয়ে রাখা জায়গা থেকে তুলে নিয়ে চলে যায়। যখন পান্ডে নতুন ডিএসপি কে নিয়ে ওই জায়গায় পৌঁছয় তখন দেখে অ্যাম্বুলেন্স ড্রাইভার হাওয়া। পাঠাকে খোঁজার পর পাঠাক এসে বলে, আমি তো খেতে গিয়েছিলাম, আমি তো জানি না কি করে হারিয়ে গেল। তখন ওই নতুন ডিএসপি বলে, তোমরা ওই প্রেমকে তোলার ব্যবস্থা করো। এরপর ওরা প্রেমকে নিয়ে আসে পুলিশ স্টেশনে ইন্টারোগেশন করার জন্য। প্রেম তো তৈরিই ছিল বলার জন্য সবকিছু। ও বলে, আমার কাছে আর 40 মিনিট আছে, আপনার আজকে যদি ইন্টারোগেশন করতেই হয় এই 40 মিনিটের মধ্যেই করুন, কারণ আমাকে সব বানিকা করোড়পতি দেখতে হবে। আসলে ওই প্রোগ্রামটার প্রতি ওর ভীষণ নেশা। ওকে যখন জিজ্ঞাসা করা হয়, চুমকিকে কি তুমি চেনো? ও বলে, হ্যাঁ চিনি। চুমকিকে কি তুমিই মেরেছো? বলে, হ্যাঁ মেরেছি। আসলে চুমকিকে বাসি সাহেব ডাকেনি, ওই দিন তো বাসি সাহেব ছিল না, ডেকেছিলাম আমি। আমারই ওর সাথে ইন্টিমেট হওয়ার ইচ্ছে ছিল। আমি যখন চুমকিকে জানাই ওর সাথে ইন্টিমেট হব, চুমকি আমাকে চাকর বলে রিজেক্ট করে দেয় আর আমাকে খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল। আমি তো চুমকিকে ভালোবাসতাম, ও তাহলে কেন আমার সাথে এরকম করলো যা আমি সহ্য করতে পারিনি। ছোটবেলায় আমার মামা আমাকে খুব সেক্সুয়ালি অ্যাসল্ট করতো আর আমি নিজে খুব অপমানিত বোধ করতাম, যে কারণে আমি নিজের মামাকেই মেরে ফেলি, মাংসগুলো টুকরো টুকরো করে ফেলে দিই আর মামার লিভার কাঁচাই আমি খেয়ে নিই। যার পর থেকে আমার মানুষের মাংস খাওয়ার একটা নেশা ধরে গিয়েছিল। প্রথম 2 বছর আমি অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিলাম, কিন্তু তারপর
আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। যখনই কোনো বাচ্চাকে দেখতাম আমার মনে হতো ওকে মেরে কেটে খেয়ে নি, আর আমি তাই করতাম। তখন ইন্সপেক্টর ওকে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি চুমকিকেও খেয়ে নিয়েছিলে? ওর ইন্টারনাল পার্টস গুলো কি বিক্রি করেছিলে? যা শুনে বলে, না না, আমি তো ওকে ভালোবাসতাম, ওকে কেটে পুঁতে দিয়েছি, ওর আমি কিছু করিনি। আমি বাচ্চাদের কিডন্যাপ করি, ওদেরকে মেরে ওদের বডি পার্টস গুলো বিক্রি করি। যখন ওকে জিজ্ঞাসা করা হয় তুমি কতগুলো বাচ্চা মেরেছো, ও বলে কিছুক্ষণ কাউন্ট করার পর 24টা তো হবেই। ওকে তারপরে জিজ্ঞাসা করে বাচ্চাগুলোকে মারার পর কি করতে, বলে প্রথমে অর্গানগুলো বের করে নিয়ে তারপর ফেলে দিতাম। বলে কোথায় ফেলতে ওকে? তখন ও বাচ্চাগুলোকে কিভাবে মেরে তাদেরকে পুঁতে দিত, কিছু পার্টস নর্দমায় ফেলে দিত, কিছু পার্টস ও খেয়ে নিত, এইসব বলতে থাকে যে আমি নিজে বলতে গেলেও গা গুলিয়ে উঠছে। যা শুনে ডিএসপি পান্ডে সবাই আশ্চর্য হয়ে যায়, কি বলছে ছেলেটা। এখানেই শেষ নয়, প্রেম আবার বলতে শুরু করে, আমি তো কোনো বড়লোক বাচ্চা ধরিনি, বড়লোক বাচ্চা একটা ধরা পড়লে দেখেছো তো তোমাদের পুলিশ ডিপার্টমেন্ট কিরকম নড়ে চড়ে বসে। আমি তো এই রাস্তার যে কুকুরের মতো বাচ্চাগুলো ঘুরে বেড়ায় তাদেরকে ধরেছি। তারা কি করতে পারবে জীবনে? হয় কোনো ব্রিজের নিচে বসে ভিক্ষা করবে, নয় ছোটখাটো কোনো ওয়াচম্যানের চাকরি করবে। ওদের জীবনের কি দাম আছে? তার থেকে ভালো আমার নিজের পেটকে ভরানো ওদেরকে দিয়ে। এরপর ঘড়ি দেখে বলে, আর 10 মিনিট বাকি আছে, আপনারা যা জিজ্ঞাসা করেছেন আমি সাথে সাথে সত্যি সত্যি উত্তর দিয়ে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন, আমার প্রোগ্রাম দেখতে দিন। এই সময় পান্ডে আরেকটা কথা জিজ্ঞাসা করে, তুমি যে এই বিজনেসটা চালাও ইন্টারনাল অর্গান ট্রাফিকিং এর, এখানে কি বাসি কোনো রকমে যুক্ত আছে? এই কথার কোনো উত্তর দেয় না, বলে এই কোশ্চেন ছাড়া আলাদা কোশ্চেন করুন, আমি সব উত্তর দিয়ে দেবো। আর পান্ডে ওকে কোনো কোশ্চেন করে না, ওকে জেলে ভরে দেয়, যাতে ও চিৎকার চেঁচামেচি করতে থাকে। বলে আজকে আমাকে ছেড়ে দিন, আমাকে প্রোগ্রামটা দেখতে দিন। ওখানে খুব চিৎকার চেঁচামেচি করছিল বলে থানারই টিভির ভলিউম বাড়িয়ে দেয়, যাতে ও শুনতে পায় আর একটু চুপ থাকে। যা দেখতে পেয়ে প্রেম একদম চুপ হয়ে যায় আর প্রোগ্রামটা দেখতে থাকে। এর পরের দিন বাসির ঘরে ওকে নিয়ে যাওয়া হয়, কোথায় কোথায় ও টুকরোগুলোকে রেখেছে, মানে বাচ্চাদের বডি পার্টস গুলোকে রেখেছে দেখার জন্য। ওখানে মাটি খুঁড়ে টোটাল 36টা বাচ্চার বডি পার্টস পাওয়া যায়, যা দেখে ওখানের মিডিয়া পুরো পাগল হয়ে যায়। আসলে এ একজন সাইকো কিলার ছিল, ওর কোনো যাই আসে না যে এতগুলো বাচ্চা মেরেছি, নিজের কোনো গিল্টি ফিলিং থাকবে সেসব ওর ছিল না, বরং ও জায়গাগুলো দেখাচ্ছিল কোথায় কোথায় ও পুঁতে রেখেছে। এর পরে দেখায় নতুন যে ডিএসপি জয়েন করেছিল ওর আরো প্রমোশন হয়ে যায় এই এতগুলো মিসিং বাচ্চার কেসটাকে সলভ করার জন্য। অন্যদিকে যে আসল এই কেসটা নিয়ে সলভ করলো পান্ডে, তাকে সাসপেন্ড করে দেওয়া হয় হায়ার অথরিটির তরফ থেকে। বাসিকেও গ্রেপ্তার করা হয়, তার ইনভেস্টিগেশন করতে থাকে তারই পুরনো বন্ধু যে আগে ডিএসপি ছিল, কিন্তু এমন প্রিটেন্ড করে যাতে একে অপরকে চেনে না। লাস্টে পুরো কেসে ফাঁসিয়ে দেওয়া হয় প্রেমকে, আর বলা হয় বাসি তো ওই ঘরের মালিক, ও তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ও কি করে জানবে ওর ঘরে কে কাকে মেরে পুঁতে রেখেছে। সব ঘটনা জানার পর পান্ডে প্রেমের সাথে দেখা করে আর প্রেমকে জানায়, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছো বাসিকে, যাকে বাঁচানোর জন্য তুমি নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিয়েছো, সেই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। যা শুনে প্রেম বলে, না না, আমার মালিক আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, 6 মাসের মধ্যে আমার বেল করিয়ে দেবে। পান্ডে বলে, এতগুলো বাচ্চার মার্ডার করেছো, তুমি কি ভেবেছো তোমাকে এমনি এমনি বেল দিয়ে দেওয়া হবে? তোমাকে পুরো কেসের জন্য একাকে ফাঁসিয়েছে বাসি। আর যে পরিবারের জন্য তুমি এত টাকা কামিয়েছো, সব টাকা তুমি কার কাছে রেখেছিলে? ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে তো। ও কিন্তু নিরুদ্দেশ, ওকে হয়তো কেটে মেরে ফেলে রেখেছে কোথাও। প্রথমে প্রেম বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন জানতে পারে ওর ফ্যামিলির কাছে টাকা গিয়ে পৌঁছয়নি, তখন ওর মাথা গরম হয়ে যায়। বলে, আমি আমার বাড়ির সাথে অনেকদিন কথা বলতে পারিনি। তখন পান্ডে বলে, আমি তোমাকে ফোন লাগিয়ে দিতে পারি, তোমার বউ কোনো টাকা হয়তো পায়নি। যা শুনে প্রেম ওর বাড়ির অ্যাড্রেস দেয়। এরপর আমরা পান্ডেকে দেখি যে বাস ধরে কোথাও একটা যাচ্ছে, আর ওকে ছাড়তে এসেছে ওরই পুলিশ স্টেশনের কনস্টেবল পাঠক, যে বলতে থাকে, স্যার কেন আপনি এই পাঁকের মধ্যে ঢুকতে যাচ্ছেন? যা শুনে পান্ডে বলে, আমাকে এই পাঁকের মধ্যে ঢুকতেই হবে, আমার মেয়ের গায়ে ওরা হাত দিয়েছে, আর তুমি তো আমার বন্ধু আছোই, তুমি আমার ফ্যামিলিকে দেখে রাখবে আমার যদি কিছু হয়ে যায়। কিন্তু পান্ডে জানতো না ওই ওর পেছনে আসল ছোড়াটা পুঁতে দিয়েছিল। এরপর পান্ডে প্রেমের বাড়ি যায়, ওখানে ওর বউয়ের কাছ থেকে একটা সিডি নেয়, কারণ প্রেম আগেই বলে রেখেছিল ও ব্যাগে করে একটা সিডি পাঠিয়ে রেখেছে ওর বউয়ের কাছে, যে সিডিটা প্লে করলে পরেই সত্যি সবার সামনে বেরিয়ে আসবে। ও ল্যাপটপও নিজের সাথে নিয়ে গিয়েছিল, যে সিডিটা চালিয়েও জানতে পারে যে সব ছেলেমেয়েগুলোকে প্রেম কিডন্যাপ করত, সেই সব ছেলেমেয়েদেরকে বাসি গিয়ে ফিজিক্যালি অ্যাবিউজ করত, আর এই অ্যাবিউজের ভিডিও বানাতো প্রেম নিজে দাঁড়িয়ে থেকে। তারপর ওই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের মেরে দিয়ে ওদের অর্গানগুলোকে বিক্রি করে দেওয়া হতো, যা দেখার পর পান্ডের মাথা বো বো করে ঘুরতে থাকে। এরপর পান্ডে মেন রাস্তায় গিয়ে 2 ঘন্টা ধরে বসে থাকে, কিন্তু কেউ ওকে লিফট দিচ্ছিল না, আর কোনো বাসও আসছিল না যাতে করে
করেও ফিরে আসবে। তখন একটা কালো রঙের স্করপিও গাড়ি আসে আর ওকে লিফট দেয়। পান্ডে বলে, এখানে কতক্ষণ ধরে আমি বসে আছি, কোনো লিফটই পাচ্ছি না। এরপর আমরা বুঝতে পারি যাদের কাছ থেকে লিফট নিয়েছিল পান্ডে তারা আর কেউ না, ওরা হচ্ছে বাসির পাঠানো ভাড়াটে গুন্ডা, যারা কিছুক্ষণ পর গল্প করতে করতে পান্ডেকে মেরে ফেলে আর ওর কাছে থাকা সিডিকে পুরো ধ্বংস করে দেয়। এরপরেই আমরা সেই পুলিশ স্টেশনকে দেখি যেখানে পান্ডে চাকরি করত। ওখানে মিসিং এর বোর্ডে পান্ডেরই ছবি লেগে গেছে, ওই মিসিং বলে। আর ওখানে নতুন এসআই হয়েছে পাঠক, যে কিনা কনস্টেবল ছিল আগে। এখানে দেখানো হয় সিস্টেমের এগেনস্টে যেই যাবে তার সাথেই এই অবস্থা হবে, তাকেই এরকম পিষে মারা হবে। এখানে পাঠকের সাথে আরেকজন যে কনস্টেবল চাকরি করতো সে তো কনস্টেবলই রয়ে গিয়েছিল। পাঠক এসআই হওয়ার পরে দেমাগ খুব বেড়ে যায় আর ওই কনস্টেবলকে বলে, এরপর থেকে তুই আমাকে স্যার বলে ডাকবি, আমি তোর বন্ধু না। এর পরের সিনে দেখি ওই কনস্টেবল বাড়িতে বসে যখন খবরের কাগজ পড়ছিল ও দেখে ইন্সপেক্টর পান্ডের মিসিং এর খবর লেখা রয়েছে। এরপর ওর ঘরে কেউ একটা আসে আর দরজার বাইরে কিছু একটা রেখে যায়, যা খুলে দেখতে পায় ওই ছোট একটা সিডি যা পান্ডে প্রেমের ঘর থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। এখানেই মুভিটি শেষ হয়। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো প্লিজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।